বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৈলাদ্বীপ বারাকা নেশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আমি আছি এস ইফতেখার উদ্দিন, ট্রেড ইনস্ট্রাক্টর, জেনারেল মেকানিক্স, তৈলাদ্বীপ বারাকা নেশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়, তৈলাদ্বীপ আনোয়ারা, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জেনারেল মেকানিক্স ট্রেড টু এর প্রথম পত্র নিয়ে আলোচনা করব। জেনারেল মেকানিক্স ট্রেড টুর প্রথম পত্র, এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজকের পাঠের বিষয়বস্তু, আজকে আমরা ল্যাদ মেশিন নিয়ে আলোচনা করব। ল্যাদ মেশিন। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায় থেকে শিখতে পারবো, ল্যাদ মেশিন সম্পর্কে জানবো। ল্যাদ মেশিন কি এটা জানতে পারবো। ল্যাদ মেশিনের শ্রেণী বিভাগ জানতে পারবো। ল্যাদ মেশিনের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারবো, প্রধান প্রধান অংশসমূহ। এরপরে ল্যাদ মেশিনের প্রধান অংশসমূহের কাজ জানতে পারবো। কুল্যান্টের ব্যবহার জানতে পারবো। কুল্যান্টের প্রয়োগক্ষেত্র জানতে পারবো, কোথায় ব্যবহার করা হয় ওইটা। কুল্যান্টের প্রয়োজনীয়তা জানতে পারবো। এরপর কাটিং স্পিড, ফিড, আরপিএম এবং ডেপথ অফ কাট জানতে পারবো। এরপর সর্বশেষ আমরা ল্যাদ মেশিনের ব্যবহারের নিরাপত্তামূলক সতর্কতা সম্পর্কে জানতে পারবো। ল্যাদ মেশিন ব্যবহারের নিরাপত্তা সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, একটা ল্যাদ মেশিনটা দেখো, চিত্রটা খেয়াল করো। একটা ল্যাদ মেশিনের চিত্র দেখা যাচ্ছে, এটা ভালো করে খেয়াল করো। অনেকে হয়তো এখনো দেখো নাই, ভালো করার জন্য বোঝার সুবিধার্থে আমি এই মেশিনটা দেখে দিচ্ছি। দেখো, ল্যাদ মেশিন হলো এক ধরনের মেশিন টুলস। এটা কি টুলস? মেশিন টুলস। মেশিনের জন্য আমরা বিভিন্ন প্রকার টুলস শিখছি। ছয় প্রকার টুলস কয় প্রকার? ছয় ধরনের। এটা ল্যাদ মেশিন টুলস। ল্যাদ মেশিনটা কোন টুলসে পড়ছে? মেশিন টুলসে। যা দিয়ে একটি একমুখী অর্থাৎ সিঙ্গেল পয়েন্ট কাটারের সাহায্যে ঘূর্ণায়মান বস্তুকে নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে প্রধানত সিলিন্ড্রিক্যাল, কনিক্যাল বা ফ্ল্যাট আকৃতি প্রদান করা যায়। এই ধরনের আকৃতিগুলো কি প্রদান করার জন্য আমরা ল্যাদ মেশিন ব্যবহার করব। কি? সিলিন্ড্রিক্যাল, কনিক্যাল এবং ফ্ল্যাট। এছাড়া আরও অন্যান্য কী দেওয়া যায়, আকৃতি প্রদান করা যায়। ল্যাদ মেশিন প্রথম উদ্ভাবিত হয় কিসের মাধ্যমে? শ্যাফট, বোল্ট, পিন, ডিস্ক, গিয়ার ব্লাঙ্ক ইত্যাদি সিলিন্ড্রিক্যাল ও সামান্য কনিক্যাল যন্ত্রাংশ উৎপাদন করার উদ্দেশ্যক্রমে এর উন্নতি সাধনকল্পে প্রয়োজন মতো কিছু অতিরিক্ত যন্ত্রকৌশল সংযোজন করে অনেক বেশি ও ব্যাপক কার্যক্রম সম্পাদন কি হয়? সম্ভব হয়। যেমন পুলি, থ্রেড কাটিং, ডিলিং, বোরিং, রিমিং, ট্যাপিং, থ্রেড কাটিং, এক্সটার্নাল থ্রেড কাটিং, নার্লিং, গ্রাইন্ডিং, ফিনিশিং এবং বেশ কিছু সিলিং অপারেশন করা যায়। বস্তুত ল্যাদ এমন একটি মেশিন যা অপর একটি ল্যাদ মেশিন তৈরি করতে যতগুলো অপারেশন প্রয়োজন সবই কি করতে পারে। মনে করো এই মেশিনটা আমি দিয়ে আরেকটা ল্যাদ মেশিন তৈরি করতে পারবো আমরা এই ল্যাদ মেশিনের সাহায্যে। এই জন্য ল্যাদকে সকল মেশিনের কি বলা হয়? মা বলা হয়। মাদার অফ অল মেশিন বলা হয়। ল্যাদ মেশিনকে কি বলা হয়? মাদার অফ অল মেশিন বলা হয়। দেখো, ল্যাদ মেশিন কি এখানে আবার বলতেছে, ল্যাদ মেশিন হচ্ছে এমন এক প্রকার মেশিন টুলস যার দ্বারা একটা বাটালির সাহায্যে ঘুরন্ত বস্তুকে কেটে সিলিন্ড্রিক্যাল, কনিক্যাল কি করা যায়? প্রদান করা হয়। মূলত ল্যাদ মেশিন টার্নিং কাজে বেশি ব্যবহৃত হয়। টার্নিং, ফেসিং, বোরিং, ডিলিং, রিমিং, আমি যেগুলো বলছি ওইগুলাই করা যায়। আর একটা ল্যাদ মেশিনের চিত্র দেখানো হয়েছে। এবার আসলে ল্যাদ মেশিনের প্রধান অংশগুলোর নাম সম্পর্কে জানবো। ল্যাদ মেশিনে কি প্রধান অংশগুলো কি কি?
ব্যাড পদাংশ প্রথমে কি ব্যাড, এরপরে হেড স্টক, তারপর অল গিয়ার টাইপ। হেড স্টকটা দুই ধরনের হতে পারে, একটা কোন ফুলি টাইপ। এরপর টেল স্টক, ক্যারেস, ক্যারেস আবার 4 প্রকার, স্যাডেল, অ্যাফ্রন, ক্রস স্লাইড, কম্পাউন্ড স্লাইড। এরপরে টোল পোস্ট, তারপর লিড স্ক্রু, কুইক চেঞ্জ গিয়ার বক্স। এগুলোই মূলত 6টা পদাংশ। একটা হচ্ছে ব্যাড, একটা হেড স্টক, টেল স্টক, লিড স্ক্রু, কুইক চেঞ্জ গিয়ার বক্স। তাহলে কয়টা পাইলাম পদাংশ? 6টা। ব্যাড, হেড স্টক, টেল স্টক, ক্যারেজ, লিড স্ক্রু, ফিট স্ক্রু। ল্যাদ মেশিনের পদাংশসমূহ চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। দেখো হেড স্টক কোনটা? যেটার সাথে চাক লাগানো আছে, যেখানে সব গিয়ার একসাথে গিয়ার বক্স সহ, ওইটাকে বলে হেড স্টক। তারপর চাক আছে, এরপরে টোল পোস্টের সাথে যেটা আছে সম্পূর্ণটা মূল হচ্ছে কি ক্যারেজ। এরপরে কম্পাউন্ড রেস্ট, এরপর টেল স্টক, সর্বশেষ যে অংশটা আছে এটার নাম কি টেল স্টক। এরপরে লিড স্ক্রু, আর একটা কি ফিট শেপ বা ফিট স্ক্রু। এটাই মূলত ল্যাদ মেশিনের বিভিন্ন পদাংশগুলোর চিত্র দেখানো হইল। আরও বিভিন্ন যে অংশগুলো আছে সবগুলো এখানে দেখানো আছে। প্রথমে খেয়াল করো, হেড স্টক অ্যাসেম্বলি, এরপরে স্পিন্ডল, স্পিড সিলেক্টর, স্পিন্ডল উইথ চাক, টোল পোস্ট, কম্পাউন্ড রেস্ট, ক্রস স্লাইড, ক্যারেজ, ওএস, তারপর ডেড সেন্টার, টেল স্টক হুইল, তারপর টেল স্টক অ্যাসেম্বলি, তারপর হ্যান্ড হুইল, যেটা দিয়ে টেল স্টককে স্পিন্ডল সামনে পিছনে নেওয়া হয়। এরপর আছে ব্যাড, লিড স্ক্রু, ফিট স্ক্রু, তারপর ফিট কন্ট্রোলার, স্প্লিট নাট, অ্যাফ্রন, তারপর চিপ ফ্যান, ক্লাচ, ফিট সিলেক্টর। মূলত এখানে বিভিন্ন অংশ, সব অংশ ল্যাদ মেশিনের সকল অংশের নাম দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য করবা তোমরা। আর একটা চিত্র, পরিষ্কার চিত্র দেওয়া আছে, খেয়াল করো। হেড স্টক, স্পিন্ডল, চাক, টোল পোস্ট, কম্পাউন্ড রেস্ট, ক্রস স্লাইড, স্পিন্ডল, তারপর টেল স্টক, হ্যান্ড হুইল, গাইডওয়ে, ব্যাট, ফিট রড, ল্যাক, অ্যাফ্রন, তারপর ক্যারেজ, সিপ প্যান, সবগুলো চিত্র দেওয়া আছে। ল্যাদ মেশিনে বিভিন্ন অপারেশন, ল্যাদ মেশিন দিয়ে কি কি কাজ করা যায় এখানে দেওয়া আছে। দেখো আমি আগে বলছি ল্যাদ মেশিনের সাহায্যে প্রথমে আমরা পেসিং করতে পারবো, প্লেন টার্নিং করতে পারবো, তারপর হচ্ছে টেপার টার্নিং, স্টেপ টার্নিং, তারপর হচ্ছে আরও ডিলিং, রিমিং, গ্রাইন্ডিং, নার্লিং, বিভিন্ন অপারেশনগুলো করা যাবে। দেখো আমরা ল্যাদ মেশিনে কাজ করতেছি, এরকম একটা চিত্র দেওয়া আছে, অপারেশন করতেছি আমরা। এখানে এই চিত্রে মূলত আমরা কি করতেছি, প্লেন টার্নিং করতেছি। ভালো করে লক্ষ্য করো, পরিষ্কার চিত্র দেওয়া আছে এখানে, প্লেন টার্নিংয়ের একটা পরিষ্কার চিত্র। প্লেন টার্নিং এটা একটা অপারেশনের নাম। ব্যাট, প্রধান অংশ ব্যাট, লেদের প্রধান অংশ প্রথম যে অংশটা এটাকে বলে ব্যাট। লেদ ব্যাট এটা গ্রে কাস্ট আয়রনের তৈরি। কিসের তৈরি? গ্রে কাস্ট আয়রনের তৈরি। এর পৃষ্ঠ ক্ষয়রোধী শক্ততা আয়রনের জন্য ফ্লেম হার্ডেনিং করা হয় এবং গ্রাইন্ডিং করে চূড়ান্ত রূপ দেওয়া হয়।
ল্যাদ মেশিনের কি পায়রার উপর প্রয়োজন মতো উচ্চতায় অবস্থান করে। ডালাই সংকরের লোহা তৈরি এবং কাঠামো ল্যাদ মেশিনের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ, যার উপর হেডস্টক সহ ল্যাদ মেশিনের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশগুলো কি বিদ্যমান। বেডের উপর সবগুলাই বেডের উপর কি আছে, হেডস্টক আছে, ক্যারেজ আছে, টেইল স্টক আছে, চাক থেকে শুরু করে সবকিছু কিসের উপর, বেডের উপর। বেডের বাম প্রান্তে কি হেডস্টক, ডান প্রান্তে টেইল স্টক এবং মাঝখানে কি আছে, ক্যারেজ। কাজের সুবিধার জন্য 3 প্রকার বেড ব্যবহৃত হয়। কি কি? ফ্ল্যাট বেড, ইনভার্টেড ভি বেড, এরপরে গ্যাপ বেড। 3 ধরনের বেড পাইলাম আমরা। বেড কয় প্রকার? 3 প্রকার। একটা কি ফ্ল্যাট বেড, ইনভার্টেড ভি বেড, তারপর গ্যাপ বেড। এরপর আসতেছে হেডস্টক। হেডস্টকটা কি? হেডস্টক ল্যাদ মেশিনের অত্যন্ত কি গুরুত্বপূর্ণ একটি অংশ। হেড মানে কি মাথা, এটাই প্রধান অংশ। দেখো, এটি ল্যাদ বেডের কোন পাশে থাকে? বাম পাশে অবস্থিত। হেড স্টক এর মধ্যবর্তী স্থান দিয়ে কি মেইন স্পিন্ডল আবর্তন করে। মেইন স্পিন্ডলটা কি ঘুরে। স্পিন্ডল নিরেট ও ফাফা উভয় প্রকার হয়ে থাকে। এটা নিরেট হইতে পারে, আবার ফাফাও হইতে পারে। ফাফা স্পিন্ডলের ভেতর দিয়ে কার্যবস্তু প্রবেশ করানো যায়। ফাফা স্পিন্ডল যদি কোনো বস্তু লম্বা হয় তাহলে ফাফা স্পিন্ডলের ভিতর দিয়ে কি করা যায়? প্রবেশ করানো যায়। ফাফা স্পিন্ডলের সম্মুখ ভাগ কি বড় এবং ভিতরের দিকে ট্যাপার। সম্মুখের এই ট্যাপার অংশে অ্যাডাপ্টার লাগানো হয়, যার ভেতর কালেক্ট চাক, লাইভ সেন্টার আটকানো যায়। হেডস্টক স্পিন্ডলের মুখে ড্রাইভ প্লেট, ফেস প্লেট এবং ডাক আটকানো, চাক আটকানোর জন্য কি থ্রেড কাটা থাকে। হেডস্টক 2 প্রকার, একটা হচ্ছে কোন ফুলি টাইপ, একটা অল গিয়ার টাইপ। হেডস্টক কয় প্রকার? 2 প্রকার, একটা কোন ফুলি টাইপ আর একটা অল গিয়ার টাইপ। এরপর আসতেছে টেল স্টক। টেল স্টকটা কি? ল্যাদ বেডের কোন পাশে থাকে? ডান পাশে অবস্থিত। ডালাই লোহার তৈরি একটি কাঠামো, যা কার্যবস্তুর ডান দিকে সেন্টারকে ধারণ করার জন্য কি ডেড সেন্টার বহনকারী একটি বিশেষ ব্যবস্থা। অর্থাৎ কোনো বস্তু লম্বা হইলে এটার মাধ্যমে টেল স্টকের মাধ্যমে আমরা কি ডেড সেন্টারের মাধ্যমে কি আটকানোর জন্য আমরা কি টেল স্টক ব্যবহার করি। আপার পার্ট ও লোয়ার পার্টের সমন্বয়ে টেল স্টক গঠিত। একটা আপার পার্ট আর একটা লোয়ার পার্ট, এই দুটা পার্টসের সমন্বয়ে এটা গঠিত। ল্যাদ বেডের রেলের উপর স্লাইড করে টেল স্টককে বেডের যে কোনো স্থানে কি করা যায়? আটকানো যায়। একটা লিভারের সাহায্যে টেল স্টকের লোয়ার পার্টকে বেডের সাথে স্থায়ীভাবে আটকানো যায়। অপর পার্টের উপরের অংশের আনুভূমিক ছিদ্র স্পিন্ডল বসানো থাকে এবং লিড স্ক্রু ও হ্যান্ড হুইল অপারেট করে স্পিন্ডলকে ডানে বামে কি করা যায়? সারানো যায়। স্পিন্ডলের মুখে কি লাগানো থাকে? ডেড সেন্টার আটকানো হয়। স্পিন্ডলের মুখে আমরা ডেড সেন্টার কি করব? আটকানো। এরপর আসতেছে ক্যারেজ। ক্যারেজটা কি? ক্যারেজের প্রধান কাজ হলো লেদের কোনো কার্যবস্তুর ধাতুর অপসারণের বাটালিকে সহায়তা প্রদান করা, অর্থাৎ কাটিং টুলসকে সহায়তা প্রদান করাই হচ্ছে ক্যারেজের প্রধান কাজ, এবং ফিট দেওয়া, গাইড করা, এগুলো হচ্ছে ক্যারেজের কাজ। এটি লেদের টেল স্টক এবং হেড স্টকের কোথায় অবস্থান করে? মাঝখানে অবস্থান করে। ল্যাদ মেশিনে ক্যারেজের কাজ হচ্ছে কাটিং টুলকে ধারণ করা, অর্থাৎ কাটিং টুলকে আটকানো। কার্যবস্তুর উপর বিভিন্ন ডিরেকশনে কাটিং টুলের প্রবাহকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা। এই অংশটি বেডের মাঝ বরাবর ডানে বাঁয়ে চলাচল করে। বেশ কয়েকটি অংশ নিয়ে চলাচল করে বলে একে ক্যারেজ বলা হয়। ক্যারেজ কয়টি অংশ নিয়ে গঠিত? নিম্নলিখিত 5টি অংশ নিয়ে ক্যারেজ গঠিত। কি? ক্যারেজ স্যাডেল থাকে,
টোল পোস্ট, এখানে টোল কাটিং টুল আটকানো হয় এর জন্য, ক্রস লাইট, তারপর অ্যাপ্রন, এরপরে কম্পাউন্ড রেস্ট। এই 5টা অংশ নিয়ে ক্যারেজ মূলত গঠিত। ক্যারেজের একটা চিত্র দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো। বিভিন্ন অংশ দেওয়া আছে, ক্রস লাইট, তারপর পাওয়ার ফিট লিভার, ফিট রিভার্স লিভার, তারপর হালফ নাট লিভার, থ্রেড চেঞ্জ ডায়াল, এরপরে ক্যারেজ চাক রিডাইল, গাইড স্ক্রু, কম্পাউন্ড রেস্ট। এরপর আসতেছে কি লিড স্ক্রু। লিড স্ক্রু কাজ কি? লিড স্ক্রু এটা ব্যাডের সাথে লাগানো থাকে। লিড স্ক্রু স্কোয়ার থ্রেডের সৃষ্টি হয়। লিড স্ক্রুতে যে থ্রেডটা থাকে ওটা কি কোন ধরনের থ্রেড? স্কোয়ার থ্রেড। আমরা বিভিন্ন প্রকার থ্রেড পড়ছি, ওইখান থেকে এটা কি স্কোয়ার থ্রেড। লিড স্ক্রুর সাহায্য নিয়ে মেশিনের থ্রেড কাটা হয়। থ্রেড কাটার ক্ষেত্রে আমরা লিড স্ক্রু ব্যবহার করব। সাধারণত লিড স্ক্রু আমরা অটো রিডেলের ক্ষেত্রে এবং থ্রেড কাটার ক্ষেত্রে এটা ব্যবহার করব, ঠিক আছে? থ্রেড কাটার সময় এক শ্রেণীর গিয়ার দ্বারা হেড স্টক স্পিন্ডলের সাথে লিড স্ক্রুকে কী করা হয়? যুক্ত করা হয়। ফলে হেড স্টক স্পিন্ডলটি ঘুরলে লিড স্ক্রুটিও ঘুরে। হেড স্টক ঘুরলে লিড স্ক্রু ঘুরতে থাকবে এবং অটো ক্যাশটা সামনে এবং ডান এবং বামে যেতে থাকবে। লিড স্ক্রু একটা চিত্র দেওয়া আছে, খেয়াল করো। এটা কি লিড স্ক্রু। এরপরে কুইক চেঞ্জ গিয়ার বক্স। কুইক চেঞ্জ মানে দ্রুত গিয়ার চেঞ্জ করা, এটা হচ্ছে কুইক চেঞ্জ গিয়ার বক্সের কাজ। আধুনিক লেদ মেশিনে হেড স্ট্রোকের ঠিক নিচের একটা গিয়ার বক্স থাকে। হেড স্ট্রোকের নিচে একটা কি থাকে? গিয়ার বক্স থাকে। ভিন্ন ভিন্ন লেদ মেশিনে ভিন্ন ডিজাইনের গিয়ার বক্স কি থাকে? আঠা থাকে। গিয়ারসমূহকে পরিবর্তন বা শিফট করার জন্য বক্সের গিয়ার শিফটিং লিভার বা নব ব্যবস্থা থাকে। পরিবর্তিত গতি সরাসরি লিড স্ক্রু বা ফিট শ্যাফটের সঞ্চালিত করা হয়। কম দামে লেদ মেশিনে কুইক চেঞ্জ গিয়ারবক্স কি থাকে না। বিকল্প ব্যবস্থা হিসেবে প্যাঁচ কাটার সময় স্পিন্ডল ও লিড স্ক্রুর ঘূর্ণন গতির আনুপাতিক হার নির্ণয়ের জন্য গাণিতিক হিসাবের মাধ্যমে হেড স্ট্রোকের বাম পাশে স্থাপিত ট্রেন গিয়ারের সাহায্য নিতে হয়। কোন গিয়ারের? ট্রেন গিয়ারের সাহায্য নিয়ে আমরা কি করব? থ্রেড কাটব। দেখো কুইক চেঞ্জ গিয়ার বক্সের একটা চিত্র এখানে দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো। কুলেন্ট, এরপরে আসতেছে কুলেন্টের ব্যবহার। দেখো আমরা এখানে একটা মেশিন চালা অবস্থায় কুলেন্ট ব্যবহার করতেছি, ভালো করে লক্ষ্য করো। একটা মেশিন, এটা চলন্ত একটা মেশিন, এখানে একটা গিয়ার কাটতেছি, গিয়ারে কুলেন্টের ব্যবস্থা আছে। এবার দেখি আমরা কুলেন্ট কোথায় ব্যবহার করব। কাটিং টুলস দ্বারা কার্যবস্তুর কর্তন, গ্রাইন্ডিং কাজের সময় কাটিং টুল ও কার্যবস্তুর মধ্যে ঘর্ষণের ফলে সৃষ্ট তাপকে কমিয়ে কাটিং টুলের এবং কার্যবস্তু ঠান্ডা করার প্রয়োজনে যে শীতল প্রবাহী ব্যবহার করা হয় তাকে কি বলে? কুলেন্ট বলে। অর্থাৎ আমরা যখন কোনো বস্তুকে কাটবো, কি দিয়ে কাটবো? কাটিং টুলস দিয়ে। কাটিং টুলস দিয়ে কাটার সময় কি হয়? কার্যবস্তু এবং কাটিং টুলের মধ্যে একটা ঘর্ষণ সৃষ্টি হয়। ঘর্ষণের ফলে কি হয়? একটা তাপের সৃষ্টি হয়। অর্থাৎ কাটিং টুলটা গরম হয়ে যায় এবং কার্যবস্তুও কি হয়ে যায়? গরম হয়ে যায়। ঘর্ষণে গরম হয়ে গেলে কি হবে? কার্যবস্তুর টুল লাইফ কমে যাবে, অর্থাৎ কর্মক্ষমতা কমে যাবে। এই জন্য আমরা কি একটা কাটিং ফ্লুইড ইউজ করব। এই ফ্লুইডটা হচ্ছে, প্রবাহীটা হচ্ছে কি? কুলেন্ট। কুলেন্ট 3 শ্রেণীতে পাওয়া যায়। একটা হচ্ছে সলিড, একটা তরল আর একটা গ্যাসীয়। কয় ধরনের? 3 ধরনের। একটা সলিড, আর একটা হচ্ছে তরল, আর একটা গ্যাসীয়। সলিড যেমন কি? গ্রাফাইট পাউডার। তরল লিকুইড যেগুলো, এগুলো হয় তেল জাতীয়, যেমন কাটিং অয়েল, খনিজ অয়েল, দ্রবণীয় তেল, পানি জাতীয়, লবণ পানি। এরপর ওয়াটার সলুবল অয়েল আছে, আর বিভিন্ন অয়েল আছে। তারপর গ্যাসীয় হচ্ছে জলীয় বাষ্প,
পানি প্রবাহ, উচ্চ প্রবাহের বায়ু, এরপরে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা হচ্ছে গ্যাসীয় কুলেন্ট। তাহলে আমরা কুলেন্টের ব্যবহার সম্পর্কে জানলাম। এরপর আসতেছে কুলেন্টের প্রয়োগ ক্ষেত্র। কোথায় প্রয়োগ করব? দেখো এখানে একটা মেশিন, এটা সিএনসি লেড মেশিন কাটতেছে, কোনো একটা কি করতেছে, শ্যাফট ঘূর্ণন অবস্থায় কাটতেছে এবং ফ্লুইডের ব্যবহারও দেখানো হয়েছে। দেখো চিত্রে ফ্লুইডের পরিষ্কার চিত্র এবং প্র্যাকটিক্যালি চিত্র দেখানো আছে। আমরা ফ্লাওয়ার হ্যাকসো দিয়ে একটা শ্যাফট কাটতেছি। এই শ্যাফটটা কাটার সময় অবশ্যই কি কুলেন্ট ব্যবহার করতে হবে। কুলেন্ট ব্যবহার করে আমরা কি করতেছি, একটা শ্যাফট, লোহার শ্যাফট কাটতেছি। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে কি কুলেন্ট ইউজ করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে। কুলেন্ট কোথায় কোথায় ব্যবহার করব একটু জেনে নিই। কুলেন্ট প্রথমত, কুলেন্ট ধাতুখণ্ডের পৃষ্ঠতল তৈলাক্ত করে। এতে কাটিং টুল অপেক্ষাকৃত কম তাপে ধাতুকে কি করে, কর্তন করে এবং টুল লাইফ বৃদ্ধি করে। তাপও কমে এবং টুল লাইফ মানে টুলের জীবনশক্তি বৃদ্ধি করে। তারপর কাটিং অপারেশনের সৃষ্ট চিপসমূহ কাটিং টুলের দ্বারে লেগে যায়। কাটিং টুলের কাটিং এজ পরিষ্কার রাখার জন্য কুলেন্ট ব্যবহৃত হয়। এরপরে কাটিং ও মেশিনিং অপারেশনের ফলে কার্যবস্তুর পৃষ্ঠতল মসৃণ করতে কুলেন্ট ব্যবহার হয়। কাটিং টুল এর শক্ততা অর্থাৎ হার্ডেনিং ও টেম্পারিং গুণাবলী অক্ষুণ্ণ রাখার জন্য এবং কাটিং এর স্থায়িত্ব বাড়াতে কুলেন্ট কি হয়, ব্যবহার হয়। কাটিং ও মেশিনিং কালে কাটিং টুল ও কার্যবস্তুর মধ্যে ঘর্ষণজনিত বাধা কমিয়ে অধিক ঘূর্ণন গতি পাওয়ার জন্য কুলেন্ট ব্যবহৃত হয়। এরপর কাটিং টুলে যত বেশি গরম হবে তত শীঘ্রই এর ক্ষয় হবে। অত্যধিক গরম হয়ে কাটিং টুলের হার্ডনেস অক্ষুণ্ণ রেখে কাজ করতে কুলেন্ট ব্যবহৃত হয়। মূলত ধাতুকে ঠান্ডা রাখার ক্ষেত্রে এবং কাটিং টুলের টুল লাইফ বৃদ্ধির জন্যই কুলেন্ট ব্যবহার করব আমরা। কাটিং টুলের টুল লাইফ এবং তাপ কমানোর জন্য আমরা কুলেন্ট ব্যবহার করে থাকি। কুলেন্ট, দেখো কুলেন্টের ব্যবহার প্রয়োগ ক্ষেত্র, আর একটা প্রয়োগ ক্ষেত্র দেখানো আছে এখানে। দেখো গিয়ারের নিচে কুলেন্ট পড়তেছে, ভালো করে লক্ষ্য করো। কুলেন্টের প্রয়োজনীয়তা, দেখো কুলেন্টের প্রয়োজনীয়তাগুলো হচ্ছে কাটিং টুল কার্যবস্তু ও চিপের মধ্যে ঘর্ষণের ফলে উৎপন্ন তাপকে কমাতে সহায়তা করে কি কুলেন্ট। তারপর এটা ঘর্ষণ কমিয়ে কাটিং টুলের লাইফ বৃদ্ধি করে। তারপর কুলেন্ট প্রবাহের দ্বারা চিপস অপসারিত করে এবং কাটিং টুল সহ কার্যবস্তু ঠান্ডা করতে বিশেষ সহায়তা করে। কুলেন্ট কাটিং টুল কার্যবস্তু ও চিপসকে তৈলাক্তকরণের মাধ্যমে এদের মধ্যে ঘর্ষণ সর্বনিম্ন করতে কি করে, সাহায্য করে। এটা কাটিং টুল বা ওয়ার্কপিসকে কার্যজনিত ক্ষয়কে ময়জা পড়তে কি করে, বাধা দেয়। কুলেন্ট কাটিং টুল দ্বারা ধাতু কাটার গতি সহজ করে এবং সর্বশেষ কাটিং টুল দ্বারা ধাতব খণ্ডের উপরিভাগ সমতল ও মসৃণ করতে সহায়তা করে। এবার আমরা জানবো কাটিং স্পিড। কাটিং স্পিড সবসময় প্রতি মিনিটে ফুট বা মিটারে প্রকাশ করা হয়। সবসময় কি ফুট বা মিটারে প্রকাশ করা হয়। লেদে 1 মিনিটে কর্তন বাটালির শীর্ষবিন্দু কার্যবস্তুর পরিধির উপর দিয়ে যতটা স্থল অতিক্রম করে তাকে কি বলে, কাটিং স্পিড বলে। অর্থাৎ 1 মিনিটে কার্যবস্তু যত পাক ঘুরে এবং বাটালির শীর্ষবিন্দু যতটুকু স্থল কি করে, অতিক্রম করে, সেই স্থলটুকুই যদি সমতল ভূমির উপর দিয়ে গড়িয়ে দেখা যায় তাহলে বস্তুটির উপর একটি বিন্দু একটি সরলরেখায় যত ফুট বা মিটার এগিয়ে যায় তাকে কি বলে, কাটিং স্পিড বলে। আবার বলতেছি, 1 মিনিটে কার্যবস্তু যত পাক ঘুরে এবং বাটালির শীর্ষবিন্দু যতটুকু স্থল কি করবে, অতিক্রম করে, সে স্থলটুকু যদি সমতল ভূমির উপর দিয়ে গড়িয়ে দেখা যায়
তাহলে বস্তুটির উপর একটি বিন্দু একটি সরলরেখায় যত ফুট বা মিটার কি করে অতিক্রম করে তাকে কাটিং স্পিড বলে। আরও সহজভাবে বলতেছি, যদি সম্ভবত 1 মিনিটে কার্যবস্তু থেকে অপসারিত ধাতু না ভেঙে সরলভাবে লম্ব হতে থাকলে যত ফুট বা মিটার দীর্ঘ হবে তা প্রতি মিনিটে ফুট বা মিটারে মেপে সঠিক কাটিং স্পিড পরিমাপ করা যেত। দেখো কাটিং স্পিডের একটা সূত্র দেওয়া আছে। কাটিং স্পিড হচ্ছে জবের পরিধি মিলিমিটারে হবে, তারপর ইন্টু জবের ঘূর্ণন সংখ্যা প্রতি মিনিটে অর্থাৎ আরপিএম, এটাকে ঘূর্ণন সংখ্যা বলে, ডিভাইড বাই 1000। 1000 কি হবে? মিলিমিটার পার মিনিট, মিলিমিটার পার মিনিট। তাহলে জবের পরিধি লেন্থ দৈর্ঘ্য হচ্ছে কত? মিলিমিটারে হবে, এবং আরপিএম কি হবে? প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, মানে প্রতি মিনিটে কয় ভাগ ঘুরে, ডিভাইড বাই 1000। জবের পরিধিকে পাই দিয়ে প্রকাশ করে, আর ঘূর্ণন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। দেখো পাই ইন্টু জবের পরিধি ব্যাসকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, ডায়া, আর আরপিএম হচ্ছে এন, ডিভাইড বাই 1000। সুতরাং কাটিং স্পিডকে কি দিয়ে প্রকাশ করে? সিএস। আর যদি ফিট বাই মিটার হলে তাহলে 12 হবে, 1000-এর জায়গায় 12 হবে। এটা হচ্ছে ফুট বাই মিনিট, এটা ব্রিটিশ পদ্ধতিতে। তাহলে এখানে ডিটা কি? কার্যবস্তুর ব্যাস, এনটা ঘূর্ণন সংখ্যা, আর সিএস হচ্ছে কাটিং স্পিড। এরপরে আরপিএম বলতে বোঝায় রেভলিউশন পার মিনিট, রেভলিউশন পার মিনিট, অর্থাৎ কার্যবস্তু প্রতি মিনিটে কি ঘূর্ণন সংখ্যা, যা আইন দ্বারা সূচিত। মেশিন টুলস ও অন্যান্য মেশিনারি প্রায় সব ঘূর্ণন গতিতে কাজ করে। কি করে? ঘূর্ণন গতিতে কাজ করে। ল্যান্ড মেশিনের শক্তিশালী সঞ্চালনের উৎস ইলেকট্রিক মোটর, যা সরাসরি হেডস্ট্রোকে সঞ্চালিত করে। এতে স্পিন্ডল ঘুরতে থাকে। মোটর বা স্পিন্ডলের গতি জানতে গেলে ট্যাকোমিটার বা রেভলিউশন কাউন্টার ব্যবহার করা হয়। এগুলো জানতে হলে কি ব্যবহার করা হয়? ট্যাকোমিটার বা রেভলিউশন কাউন্টার ব্যবহার করা হতো আগে। তারপর কাটিং স্পিড নির্ণয় করতে আবশ্যিকভাবে কি আরপিএম প্রয়োজন হয়। যদি কোনো কার্যবস্তু কাটিং স্পিড দেওয়া থাকে তবে আরপিএম এর সূত্র অনুসারে আমরা কি আরপিএম বের করতে পারবো। তাহলে আরপিএম ইকুয়াল টু সিএস ইন্টু 1000 বাই 5D, সিএস ইন্টু 1000 বাই কি 5D। তাহলে এটা দিয়ে আমরা কি বের করতে পারবো? আরপিএম। ডিটা কি? জবের ব্যাস, সিএস হচ্ছে কাটিং স্পিড, আর আরপিএম হচ্ছে রেভলিউশন পার মিনিট। এরপর আসতেছে ফিট মানে কাটা, খাওয়াও বলা হয়। কাটা মানে কতটুকু গভীরে আমরা কোনো বস্তু কাটলে এটাকে বলে ফিট। লেদে টার্নিং করার সময় কার্যবস্তু এক পাক ঘুরলে বাটালি বা টুল যতটা এগিয়ে যায়, অর্থাৎ যতটা দূরত্ব অতিক্রম করে, তাকে কি বলে? ফিট বা খাওয়া বলে। এটা কাজের প্রতিটি আবর্তনের বাটালির অগ্রগতি ইঞ্চি বা মিলিমিটারে প্রকাশ করা হয়, অর্থাৎ প্রতি ঘূর্ণনে ইঞ্চি কিংবা প্রতি ঘূর্ণনে মিলিমিটার প্রকাশ করা হয়। মিলিমিটারে কি করে প্রকাশ করা হয়? একটি কার্যবস্তুর 1 ইঞ্চির 32 ভাগ ইঞ্চি ফিডে কাটে বলতে বোঝায় বস্তুটি এক পাক ঘুরলে বাটালির 1 ইঞ্চির 32 ভাগ কি করে এগিয়ে যাবে, অর্থাৎ বস্তুটি 32 ভাগ ঘুরলে বাটালি কতটুকু আগাবে? 1 ইঞ্চি আগাবে। যে সমস্ত বিষয়ের উপর বিশেষভাবে ফিডের হার নির্ভর করে তা হলো কি কি?
মেশিনের শক্তি ও দৃঢ়তা, অমসৃণ ও মসৃণ কর্তন মাত্রা, তারপর কার্যবস্তুর ভৌতিক গুণাবলী, বাটালির কার্যক্ষমতা, এরপরে যে মেটেরিয়ালের তৈরি কাটিং টুল, তারপর ডেপথ অফ কাট, দ্রুততার সাথে কম সময়ে মেশিনিং সমাধা করতে চাইলে ফিডের হার বেশি দিতে হবে, তবে মসৃণতা কম হবে। ফিড বেশি দিলে মসৃণ কমে যাবে। ফিডের সূত্রটা একটু দেখি। ফিডকে অ্যাপ দিয়ে প্রকাশ করা হয়। ফিডের সূত্র কর্তন দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ অফ কাট, কাঠের দৈর্ঘ্য বা জবের দৈর্ঘ্য, এটাকে এল দিয়ে, লেন্থ মানে এল, ডিভাইড বাই টি ইন্টু এন, মেশিনিং টাইম, টি মানে মেশিনিং টাইম, এন হচ্ছে কি গুণন সংখ্যা আরপিএম, এনটা কি আরপিএম। তাহলে আমরা ফিটের সূত্র কি জানি, এল বাই টি ইন্টু এন, এফ ইকুয়াল টু এল বাই টি ইন্টু এন। টিটা মেশিনিং সময় আর এল হচ্ছে জবের দৈর্ঘ্য। এরপরে ল্যাদ মেশিন ব্যবহারের সতর্কতা সম্পর্কে জানবো আমরা। ল্যাদ মেশিনে কাজ করতে হলে নিম্নলিখিত সতর্কতাগুলো কি অবশ্যই পালন করতে হবে। এক, কি টার্নিংয়ের ক্ষেত্রে সাধারণ টার্নিং কাজের বেলায় কি সতর্কতা অবলম্বন করতে হবে দেখো। ক্লিয়ার লেন্সের গগলস ব্যবহার করতে হবে, অর্থাৎ যে গ্লাসটা পরিষ্কার একটা গগলস ব্যবহার করতে হবে। ঘূর্ণায়মান ও চলমান সকল মেশিনের পার্টস নিয়মমাফিক ডেকে রাখা। তারপর মেশিন চালু করার হাতে ঘুরিয়ে দেখা স্পিন্ডল বাধামুক্ত ভাবে ঘুরে কিনা, অর্থাৎ স্পিন্ডল যদি টাইট থাকে, স্পিন্ডল আগে মেশিন চালু করার আগে স্পিন্ডল হাতে ঘুরিয়ে দেখতে হবে এটা ঘুরতেছে কিনা ফ্রিলি, এটা আগে দেখতে হবে। তারপর মেশিন চালু অবস্থায় কোনো প্রকার মাপ গ্রহণ না করা, মেশিন চালু অবস্থায় কোনো ধরনের মাপ গ্রহণ করা যাবে না। তারপর মেশিন পরিষ্কার করার পূর্বে সম্পূর্ণরূপে বন্ধ রাখা এবং অয়েল ব্রাশ ব্যবহার করা। টুল ফুস্টে টুল ফিট করা, মেশিন অয়েলিং করার পূর্বে বন্ধ রাখা, অর্থাৎ বন্ধ রাখা অবস্থায় মেশিনে তেল দিতে হবে। সঠিক কাজে সঠিক কাটিং টুল ব্যবহার করা, কাটিং স্পিড, ফিট, ডেপথ অফ কাট অনুমোদিত মাত্রায় রাখা। 2, সেন্টার জবকে বেঁধে টার্নিং করার কালে যেসব সতর্কতা অবলম্বন করতে হবে এগুলো হচ্ছে টেলস্টক স্পিন্ডল ঠিক মতো ক্লাম্প করে কাজ করা, টেলস্টক সেন্টারে তৈলাক্ত রাখা, কাজকে এমনভাবে বাঁধা যাতে মেশিনিং কাজ হেডস্টক সাইডে কাছাকাছি হয়। এরপর অটোমেটিক ফিট দেওয়ার আগে লক্ষ্য রাখতে হবে যেন কার্যবস্তুর দৈর্ঘ্য বরাবর সম্পূর্ণ টার্নিং পরে এবং ক্লাম ও ডগের মধ্যে ঘর্ষণ না হয়। চাক বেঁধে টার্নিং করার কালে যেসব সতর্কতা অবলম্বন করতে হবে, স্পিন্ডল থেকে চাক খুলতে লাগাতে নিচে বেডের উপর একখণ্ড তক্তা রাখা। তারপর স্পিন্ডলে চাককে ঠিক মতো ও শক্ত করে লাগানো, সমানভাবে অন্যান্য ফিক্সচার লাগানো। তারপর চাকে কার্যবস্তুকে ঠিক হাতে ও শক্ত করে বাঁধা ও চাক রেঞ্চ সরিয়ে রাখা। চাক এবং কার্যবস্তুর হাতে ঘুরিয়ে দেখা যেন ক্যারেজ বা বেডের সাথে না লেগে যায় এবং নিরাপদে ঘুরে। টার্নিং করার আগে দেখে নিতে হবে যেন কাটিং টুল চাকের জকে স্পর্শ না করে বা ঘর্ষণ না হয়, অর্থাৎ আমরা চাকের সাথে যাতে স্পিন্ডল লেগে না যায় ওইদিকে আমরা খেয়াল রাখতে হবে। এরপরে অনেক সময় আমরা চাকে কোনো কার্যবস্তু আটকানোর পরে চাক রেঞ্চ চাকরিটা লাগানো থাকে ওটা সরিয়ে ফেলতে হবে। এরপরে কাটিং টুলস যাতে চাকের সাথে না লাগে বা ঘর্ষণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
প্রিয় শিক্ষার্থী, আজকে এতটুকু। তোমরা বাসায় লেদ মেশিনের পুরো অধ্যায়টা একটু ভালো করে দেখবা। সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ।